কামারপুকুর ভক্তদের কাছে পবিত্র এক তীর্থস্থান। পৃথিবীর কোনা কোনা থেকে, দেশ বিদেশ থেকে ভক্তরা আসেন এই কামারপুকুরে। আর কামারপুকুরে আসলেই আপনারা একসাথে রামকৃষ্ণ মঠে আপনারা দেখতে পাবেন বেশ কিছু দর্শনীয় স্থান। তার মধ্যে যেমন আপনারা দেখতে পাবেন রামকৃষ্ণ দেবের বাসভূমি, তেমন দেখতে পাবেন রঘুবীরের মন্দির, তেমনি আবার বৈঠকখানা, আম গাছ, সাথে সাথে দেখতে পাবেন যোগীদের শিব মন্দির এবং আরো অনেক কিছু। তবে এখানে কিন্তু প্রবেশের পারমিশন আপনারা পাবেন, তবে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করার পারমিশন আপনারা পাবেন না। তার জন্য বড় বড় নির্দেশিকা এবং কড়া সিকিউরিটির ব্যবস্থা রয়েছে। তাই জন্য এখানে যখন আসবেন তখন নিজেরা নিজেদের দৃষ্টিতে আপনারা দেখতে পাবেন, তবে ভিডিও বা ফটো করা কমপ্লিটলি নিষেধ। আপনাদেরকে আজকে কামারপুকুরের বেশ কিছু দর্শনীয় স্থান আমরা ঘুরিয়ে দেখাবো, সেই সাথে দেখিয়ে দেব জয়রামবাটিরও বেশ কিছু দর্শনীয় স্থান। তাহলে চলে আসুন আমার সাথে, দেখে নেওয়া যাক কামারপুকুর এবং জয়রামবাটির দর্শনীয় স্থানগুলি। মন্দিরের পিছন দিকেই রয়েছে এই সুন্দর পুকুরটি। এই পুকুরটির নাম হচ্ছে কামারপুকুর, আর এই পুকুরের নাম থেকে কিন্তু গোটা গ্রামটির নাম হয়েছে কামারপুকুর। ঠাকুরের জন্মস্থান 1836 সালের 18 ফেব্রুয়ারি বাংলার ফাল্গুন মাসের শুক্ল পক্ষের দ্বিতীয়া তিথিতে সূর্যোদয়ের 12 মিনিট পূর্বে ঠাকুরের আবির্ভাব ঘটে এই ধরাধামে। তার জন্মের একটু পরে তার ধাত্রীমাতা ধনী তাকে খুঁজে পায়নি। খুঁজতে গিয়ে তিনি দেখেন শিশুটি পিছলে গিয়ে উনুনের মধ্যে ছাই মাখা অবস্থায় পড়ে রয়েছে, কিন্তু কোনো কান্না নেই। রঘুবীরের মন্দির। কামারপুকুরের রঘুবীরের ঘরটি ছিল পূর্বমুখী, খড়ের ছাউনির মেটে ঘর। বর্তমানে রঘুবীরের মন্দিরটি ওই একই স্থানে তৈরি হয়েছে। এই মন্দিরের রঘুবীরের শালগ্রাম শিলা, মাসিতলার মাটির ঘট, রামেশ্বর শিবলিঙ্গ, নারায়ণ শালগ্রাম শিলা এবং একটি গোপালের চিত্র প্রতিদিন পূজিত হয়। এরপর দেখে নেব বৈঠকখানা ও আম গাছ। চট্টোপাধ্যায় গৃহের বৈঠকখানাটি আজও বর্তমান। বৈঠকখানার পাশেই রয়েছে ঠাকুরের হাতে লাগানো আম গাছটি, সেই গাছে আজও ফল ধরে। এরপর দেখব যোগীর শিব মন্দির। শ্রীরামকৃষ্ণ দেবের ঘরের উত্তর দিকে যোগীর শিব মন্দির। কথিত আছে একবার এই মন্দিরের সামনে ঠাকুরের মা ধাত্রীমা ধনী ঠাকুরানীর সঙ্গে কথা বলছিলেন। এমন সময় হঠাৎ শিবের মূর্তি থেকে একটি আলো আবির্ভূত হয়। সেই আলোকে গোটা মন্দিরটি আলোকিত হয়ে ওঠে এবং আলোটি দ্রুত তার শরীরে প্রবেশ করে। তিনি অজ্ঞান হয়ে পড়েন। যখন তার জ্ঞান আসে তখন তিনি অনুভব করেন সেই আলোটি তার গর্ভে তখনও রয়েছে এবং তিনি গর্ভধারণ করেছেন। ফলস্বরূপ গদাধরের জন্ম। এবার দেখে নেব হালদার পুকুর। শিব মন্দিরের উল্টো দিকে বৃহৎ জলাশয়টির নাম হালদার পুকুর। এই পুকুরে গদাধরের ছেলেবেলার অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। গদাধর ছেলেবেলায় তার বন্ধুদের নিয়ে এই পুকুরে সাঁতার কাটতে আসতেন। এই মুহূর্তে আমি রয়েছি লাহাদের পাঠশালায়। লাহাদের দুর্গা বাড়ির ঠিক সামনেই রয়েছে, দুর্গা বাড়ি বা দুর্গা মন্দিরের ঠিক সামনেই রয়েছে এই লাহাদের পাঠশালা। ধর্মদাস লাহার অনুপ্রেরণায় এই পাঠশালাটির নাম হয় লাহাদের পাঠশালা। আর এখানে গদাধর মানে রামকৃষ্ণদেবের আরেক নাম গদাধর, তিনি তার 5 বছর বয়সে এই পাঠশালায় পড়তে আসেন। পড়াশুনোয় লিখতে পড়তে তার যথেষ্ট মনোযোগ ছিল। পরবর্তীকালে আস্তে আস্তে তার মনোযোগ চলে যায় পড়াশুনোর বাইরে। তিনি তখন ধর্মপাঠ বা অন্যান্য বিষয়ের দিকে বেশি তার দৃষ্টি আকর্ষণ হয়। গ্রামের নাটকেও অংশগ্রহণ করতেন গদাধর। তার পড়াশোনা থেকে বিচ্যুতি তার মায়ের মনে হয় তার অসুখের কারণ। সেই জন্য ছেলেকে তিনি অনেক সময় পাঠশালায় পাঠাতে রাজি ছিলেন না। কিন্তু তারপর আস্তে আস্তে তিনি দেখেন গদাধরের পাঠশালা পাঠটা কিন্তু ধীরে ধীরে উঠে যায় তার আধ্যাত্মিক মানসিক বিকাশের কারণে। আপনারা এখানে আসলে পরে দেখতে পাবেন লাহাবাবুর পাঠশালা, দেখতে পাবেন লাহাদের দুর্গাবাড়ি, দেখতে পাবেন বিষ্ণু মন্দির সহ আরো অনেক জিনিসই। এই মুহূর্তে আমি রয়েছি কামারপুকুরের গোপেশ্বর মন্দিরের ঠিক সামনে।
এই মন্দিরটি কথিত রয়েছে নির্মাণ করেছিলেন সুখলাল গোস্বামী অথবা মতান্তরে তার ঠাকুরদা গোপীলাল গোস্বামী। এই মন্দিরের ইতিহাসে রয়েছে রামকৃষ্ণদেবের মায়েরও ইতিহাস, অর্থাৎ একসময় দক্ষিণেশ্বরে তিনি দিব্যনত অবস্থায় যখন রামকৃষ্ণদেব ছিলেন, সেই সময় তাকে অনেকেই পাগল প্রমাণ করার জন্য তার মায়ের কাছে খবর পাঠিয়েছিল যে তার ছেলে উন্মাদ হয়ে গিয়েছে। তার মা তখন ভগবানের কাছে যান, ঘুরতে দিয়ে পড়ে থাকেন তার ছেলে সুস্থতা কামনায়। সেই ভগবানই এই গোপেশ্বর দেব, অর্থাৎ এই গোপেশ্বর মন্দিরে রামকৃষ্ণদেবের সুস্থতার কামনায় তার মা দীর্ঘ তপস্যা করেছিলেন, আর তার ফলে কিন্তু রামকৃষ্ণদেব আবারও নিজ জীবনে ফিরে এসেছিলেন। এখন আমি রয়েছি মানিক রাজার রাজবাড়িতে, আর আপনাদের দেখাবো এখানকার দুর্গা মন্দির মানে দুর্গা দালান। ভাবছেন রাজবাড়ি যখন বলছি, তো রাজবাড়িটা কোথায়? রাজবাড়ি রয়েছে আমার ঠিক পেছন দিকেই, আপনারা বুঝতে পারবেন, আপনাদের আমি কাজটাকে দেখাবো। রাজবাড়ি কিন্তু নেই, রয়েছে রাজবাড়ির ধ্বংসাবশেষ, আর ঢুকতেই রয়েছে রাজবাড়ির যে মেইন সদর দরজাটি, তারও কিন্তু ধ্বংস অংশ। এই ধ্বংস অংশের যে জায়গাটা রয়েছে, এটাকে দেখলে কিন্তু সত্যি মনে হয় যে কত শত বছরের পুরনো জরাজীর্ণ এক রাজপ্রাসাদের অংশ বিশেষ পড়ে রয়েছে, যার সাথে জুড়ে রয়েছে অজস্র ইতিহাস। এই জায়গাটি আপনাদেরকে ঘুরে দেখাবো এখানকার দুর্গা দালানটি, যেটা নতুন করে যদিও আবার নির্মিত করা হয়েছে, পুরনো দুর্গা দালানটি ভেঙে যাওয়াতে নবনির্মিত দুর্গা দালানটিও আপনাদেরকে দেখিয়ে দেবো। এখন আমি রয়েছি জোড়া শিব মন্দিরে। একদিকে রয়েছে রামেশ্বর, একদিকে রয়েছে বিশ্বেশ্বর মহাদেব, আর এই শিব মন্দির কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন মানিক রাজা নিজেই। আপনাদেরকে এই শিব মন্দির একটু ঘুরিয়ে দেখাবো। তার আগে বলবো যে জোড়া শিব মন্দিরের বয়স আনুমানিক 700 বছরেরও বেশি। ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসের আধ্যাত্মিক সঙ্গী শ্রী শ্রী সারদা দেবী 1853 সালে জয়রামবাটিতে জন্মগ্রহণ করেছিলেন। 1853 সালের 22 ডিসেম্বর সারদামণির জন্ম হয়। জয়রামবাটি কামারপুকুর থেকে প্রায় 6 কিলোমিটার দূরে অবস্থিত। এই মুহূর্তে আমি রয়েছে শ্রী শ্রী সারদা মন্দিরে, অর্থাৎ শ্রী শ্রী সারদা মায়ের মন্দির কামারপুকুরে। এখানে আসলে কিন্তু আপনারা শ্রী শ্রী সারদা দেবীর জন্মস্থানের সাথে সাথে তার পুরনো বাড়ি, নতুন বাড়ি, পুণ্যপুকুর সবকিছু একসাথে দর্শন করতে পারবেন। আর এই জায়গাতেই তার জন্মভিটে রয়েছে। তিনি 1853 সালের 22 ডিসেম্বর জন্মগ্রহণ করেন এই জায়গাতেই, এই কামারপুকুরে। আর সেই বাড়িতেই কিন্তু তৈরি হয়েছে 1829 সালে শারদানন্দের হাত ধরে তার মন্দিরটি। এই মন্দিরের তলায় এখনো পর্যন্ত রয়েছে তার দেহা অংশের কিছু ভস্য। আর এছাড়াও আপনারা এখানে আসলে এই মন্দিরগুলোর সাথে সাথে ঘুরে দেখতে পারবেন এখানকার পরিবেশও। আর এখানেই কিন্তু শ্রী সারদা দেবী বাস করেছিলেন তার জীবনের 9টি বছর, মানে প্রথম থেকে 9টি বছর, 9 বছর বয়স পর্যন্ত তিনি এখানে বসবাস করেছিলেন, এবং এখানেই তার বিয়ে হয় রামকৃষ্ণ দেবের সঙ্গে। আপনাদেরকে চলুন এই জায়গাটি আর একটু ঘুরিয়ে দেখাই, আর এখানকার ইতিহাসও একটু জানিয়ে দিই। পুরাতন বাড়ি 1863 থেকে 1915 সাল পর্যন্ত প্রায় 52 বছর সারদা দেবী এই বাড়িতে বাস করেছিলেন। মা এখানে জগদ্ধাত্রী পুজো শুরু করেছিলেন। স্বামী সর্দানন্দ পুণ্যপুকুর নামে পশ্চিম দিকে একটি জমি বেছে নিয়েছিলেন। পুণ্যপুকুর মা সারদা নিয়মিত ব্যবহার করতেন। ভক্ত ও দর্শনার্থীদের সংখ্যা ক্রমশ বাড়তে থাকায় 1915 থেকে 16 সালে নির্মিত হয় তার নতুন বাড়িটি। এবার চলুন দেখে নেওয়া যাক নতুন বাড়ি, মায়ের নতুন বাটি।
মাতৃমন্দির মঠে অবস্থিত সারদা দেবীর নতুন বাড়ি। এই অংশে অনেকগুলি ঘর দেখা যায়। এর মধ্যে বাদিকে প্রথম ঘরটিতে সারদা দেবী 1915 সালের মে মাস থেকে 1920 সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত বাস করেন। এই ঘরেও তার অনেক গৃহী কর্মচারী ও সন্ন্যাসী ভক্ত তার কাছ থেকে দীক্ষা পেয়েছিলেন। এই মুহূর্তে আমি যেখানে রয়েছি সেটাকে বলা হয় মায়ের ঘাট বা মায়ের দিঘি। এই জায়গাতেই সারদা মা, যোগিন মা এবং তার অন্যান্য মহিলা ভক্তদের সঙ্গে স্নান করতে এখানে আসতেন। একসময় মা সারদা দেবী দামোদর নদকে গঙ্গা বলে সম্বোধন করেছিলেন, আর সেই থেকেই এই ঘাটে তিনি স্নান করতে আসতেন এবং এই ঘাটটিকে তারপর পুনর্নির্মাণ করা হয় খুব সুন্দর করে। এই ঘাটটি মেরামত করে এখন অন্যভাবে আপনাদের সামনে তুলে ধরছেন তারা। তবে কিন্তু এই ঘাটের অবস্থা এর আগে একেবারে অন্যরকম ছিল। পুরনো ঘাট এবং নতুন ঘাটের মধ্যে এই মুহূর্তে সামঞ্জস্য খুঁজলে একটু ভুল হবে, কারণ এখন চারপাশটা অনেকটা বদলে গিয়েছে। আর এই জায়গাটি কিন্তু মায়ের ঘাট বা মায়ের দিঘি নামে পরিচিত। এখানে আসলে আপনার মন শান্তি হবেই। আপনারা এরপর ঘুরে দেখতে পারেন মায়ের বাগান বা মায়ের কানন। এর ভেতরে প্রবেশ করলেই দেখতে পাবেন অপরূপ সৌন্দর্যে রয়েছে মায়ের কানন সজ্জিত। এই মুহূর্তে আমি রয়েছি জয়রামবাটির মা সিংহ বাহিনীর মন্দিরে। মা সিংহ বাহিনীর জয়রামবাটির আরাধ্যা দেবী। এখানে আপনারা এলে মা সিংহ বাহিনীর কোনো মূর্তি দেখতে পাবেন না, তার বদলে দেখতে পাবেন মহামায়া, তার বদলে দেখতে পাবেন মা মনসা চণ্ডী দেবী এবং মা সিংহ বাহিনী অর্থাৎ দুর্গার এক মূর্তি, মানে ধাতুর মূর্তি। সবার মূর্তি একসাথে এখানে দেখতে পাবেন। আর এখানে কিন্তু খুব সুন্দর করে প্রত্যেক দিনই নিত্য পুজো করা হয়। এছাড়াও এখানে এখনো পর্যন্ত ধুমধামের সঙ্গে সমস্ত পুজোই পালন করা হয় এবং গ্রামের প্রত্যেকেই এখানে এসে এই পুজোয় অংশগ্রহণ করেন। আপনাদের সেই ঝলকে এবার একটু দেখিয়ে দেব। ভাবছেন কামারপুকুর কিভাবে যাবেন আর জয়রামবাটি বা কিভাবে যাবেন? কামারপুকুর যেতে হলে আপনাকে নিকটতম রেল স্টেশন গোঘাটে পৌঁছতে হবে। প্রথমে হাওড়া থেকে সরাসরি গোঘাট লোকাল ধরে আপনি চলে আসতে পারেন গোঘাট স্টেশনে। নেমে টোটো ভ্যান করে আপনি ঘুরে নিতে পারবেন কামারপুকুরের দর্শনীয় জায়গাগুলি এবং কামারপুকুর থেকে চলে যেতে পারেন জয়রামবাটিতেও। ঘুরে আসতে পারেন কামারপুকুর ও জয়রামবাটি একদিনে। আর কলকাতা থেকে গাড়িতে যেতে সময় লাগবে 3 ঘন্টা। তাহলে আর দেরি কিসের? একদিনের ছুটি হাতে নিয়ে ঘুরে আসুন কামারপুকুর আর জয়রামবাটির দর্শনীয় জায়গাগুলি থেকে। এরকম আরো অনেক আপডেটসের জন্য অবশ্যই নজর রাখুন আমাদের চ্যানেলে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে একদম ভুলবেন না।